নমস্কার, দেখছেন চারটের চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আলিপুরের সিবিআই এর বিশেষ কোর্টে সেখানে কিন্তু অভিযুক্তদের বের করা যাচ্ছে না, এমনটাই জানা যাচ্ছে। আইনজীবীরা তারা ঘিরে রেখেছেন অভিযুক্তদেরকে, তারা বিক্ষোভ দেখান। কিছুক্ষণ আগেও যে ছবি দেখা যাচ্ছিল যে সন্দীপ ঘোষদের নিয়ে আসা হয়েছিল, তাদেরকে সিবিআই তাদেরকে হেফাজতে চায়নি, কিন্তু তাদেরকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিচারক তিনি উঠে যাওয়ার পরেই আইনজীবীরা এই অভিযুক্তদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্দীপ ঘোষ সহ 4 জনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ। সন্দীপের নিরাপত্তারক্ষীর জামিন চেয়েছিলেন তার আইনজীবী, তবে তারা জানিয়েছেন যে সিবিআই হেফাজতে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি, এমনটাই কিন্তু জানিয়েছেন অভিযুক্তরা। কিন্তু সিবিআই কোর্টে আইনজীবীদের ভিড়, তারা সন্দীপ ঘোষ সহ অভিযুক্তদেরকে কোর্টরুম থেকে বের করতে দিচ্ছিলেন না। আইনজীবীরা কোর্টরুম ঘিরে রেখেছেন বলে জানা যাচ্ছে। সিবিআই আদালতে সেখানে আইনজীবীদের ভিড়, কোর্টরুম ঘিরে রেখেছেন আইনজীবীরা। বিচারক উঠে যাওয়ার পরে তারা অভিযুক্তদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সন্দীপ ঘোষ সহ 4 জনের আজকেই জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। সন্দীপ ঘোষের পাশাপাশি আরও যে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের প্রত্যেককেই জেল হেফাজতে পাঠানো হয়েছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তবে সিবিআই হেফাজতে থাকাকালীন তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছেন তারা। এদিকে সিবিআই কোর্টে আইনজীবীদের ভিড়, অভিযুক্তদের কোর্টরুম থেকে বের করা যাচ্ছে না। আইনজীবীরা কোর্টরুম ঘিরে রয়েছেন, যদিও পরে ধীরে ধীরে তাদেরকে বের করা হয়। এদিকে তিলোত্তমার বিচারের দাবিতে অনড় রয়েছেন ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতিতে তারা অনড় রয়েছেন। আন্দোলনকারী ডাক্তাররা জানিয়েছেন তারা আজকে প্রতীকী ব্রেন হাতে নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেন। তাদেরকে একটা জায়গাতে আটকে দেওয়া হয়েছে। তারা স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য অধিকর্তা প্রত্যেকেরই পদত্যাগ দাবি করছেন। মোট 8 দফা দাবিতে তারা আজকের এই কর্মসূচিতে রয়েছেন। যদিও গতকাল আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিয়েছিল যে আজ বিকেল 5টা পর্যন্ত সময়, তারপরে যদি তারা কাজে যোগ না দেন তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কড়া কোনো পদক্ষেপ নিতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি ঘোষ সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে। দেবজ্যোতি, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? ডেডলাইন তো শেষ হতে চললো, আর তো কয়েক মুহূর্তের অপেক্ষা বলা যেতে পারে, কিন্তু এখনো তারা তাদের যে দাবি সেই দাবিতে অনড় রয়েছেন। কোনো মতেই কিন্তু তাদের দাবিও পূরণ হবে না এবং তারা কিন্তু কাজে যোগও দেবেন না। অর্থাৎ গত 9 তারিখ থেকে যে অবস্থা চলছিল, বিনা চিকিৎসায় মৃত্যু এবং হাসপাতালের ইনগেট দিয়ে প্রবেশ করছিল মুমূর্ষু রোগীরা, অ্যাম্বুলেন্সে করে আউট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই একই ছবি কিন্তু আগামীকাল থেকেও প্রত্যক্ষ করতে হবে। কারণ এই মুহূর্তে জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু কোনো মতেই তাদের অবস্থান প্রত্যাহার করবেন না। আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখাতে অনুরোধ করব। স্বাস্থ্য ভবনের সামনে একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যেটা দাবি করছেন যে অবিলম্বে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ একাধিক কর্তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবেন বা তাদের না সরানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অর্থাৎ 9 তারিখ থেকে যে অচল অবস্থা ছিল সেই অচল অবস্থা কিন্তু কাটল না। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবায় ফিরছেন না। এবং আমি এই মুহূর্তে একবার কথা বলার চেষ্টা করব ডাক্তারদের যারা প্রতিনিধি রয়েছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের কাজে যারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে তারা কথা বলতে চাইছেন না।
অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে তারা কোনো মতেই তাদের অবস্থান প্রত্যাহার করবেন না। যে অবস্থান চলছে সেই অবস্থান চলবে। পুলিশের প্রস্তুতি কিন্তু দেবজ্যোতি, স্বাস্থ্য ভবন সূত্রে কি জানা যাচ্ছে যে এই যে জুনিয়র চিকিৎসকরা যারা অবস্থানে রয়েছেন তাদের মধ্যে থেকে কাউকে কি ডাকা হবে, কোনো প্রতিনিধিদের কি ডাকা হবে কথা বলার জন্য? দেখো, এরা পরিষ্কার করে জানিয়েছেন তাদের যে দাবি তারা পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য ভবনকে। তারা নতুন করে কারোর সঙ্গে দেখা করবেন না। তাদের যে এই মুহূর্তে দাবিগুলো রয়েছে, যে স্বাস্থ্য ভবনের যে কর্তারা রয়েছেন তাদের সকলকে সরাতে হবে, না হলে তাদের এই আন্দোলন যেটা চলছে সেটা চলবে। এবং আগামীকাল যে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে বিকেল 5টা থেকে কাজে যোগ দেবার কথা বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত তারা কোনো রকমভাবে বিবেচনা করছেন না। তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন যে ছবিটা দেখাচ্ছে সুবীর দাস, একেবারে স্বাস্থ্য ভবনের সামনে যে দুটো রাস্তা রয়েছে, দুটি রাস্তা কিন্তু একেবারে অবরুদ্ধ রয়েছে। অর্থাৎ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, কিন্তু তারাও কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না। পুলিশের পক্ষ থেকে বারবার একটা লেন খালি করার কথা বলা হয়েছিল, কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনো মতেই তাতে কর্ণপাত করেননি। তারা কিন্তু রাস্তার দুটো দিককে অবরুদ্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ঋষিকেশ, দেবজ্যোতি, এই যে বিভিন্ন দাবির কথা বলা হচ্ছে, এই দাবিগুলো আরেকবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। তাদের যে প্রথমে যে 5 দফা দাবি করা হয়েছিল, তার মধ্যে যে জুনিয়র ডাক্তারদের যার মৃত্যু হয়েছে তার উপযুক্ত তদন্ত করতে হবে, এবং দ্বিতীয় দাবি ছিল নিরাপত্তা ব্যবস্থা। তৃতীয় দাবি করা হয়েছিল হাসপাতালের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা পরিবর্তন করা। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দোষী সাব্যস্ত করে তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও স্বাস্থ্য এবং শিক্ষা অধিকর্তার পাশাপাশি আরজিকর হাসপাতালের যারা প্রিন্সিপাল ছিলেন, বেশ কয়েকজন কর্তা ছিলেন, তাদের সকলের পদত্যাগ। ইতিমধ্যে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে এমএসভিপি তাদের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দাবি তাদের পূরণ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অর্থাৎ তাদের 2 থেকে 3টে দাবি তাদের পূরণ হয়েছে। আজকে তারা যে 3টি নতুন দাবি করছেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে, স্বাস্থ্য অধিকর্তাকে সরাতে হবে, এবং স্বাস্থ্য সচিব নারায়ণ চরণ নীরব তাকেও সরাতে হবে। অর্থাৎ যে 8 দফা দাবি তারা বলছেন, সেই দাবি কিন্তু রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরের থেকে পূরণ করা কার্যত অসম্ভব। এবং সেই মতোই জুনিয়র ডাক্তাররাও কিন্তু যে কর্মবিরতি করছেন, সেই কর্মবিরতি চলবে আগামীকালও এবং আগামীকাল থেকেও। অর্থাৎ যে রোগী ভোগান্তি ছিল, যেভাবে 24-25 জন মানুষের মৃত্যু হয়েছে, মূলত গ্রামের এবং প্রান্তিক মানুষের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু মিছিলও চলবে। অর্থাৎ 2 দিক থেকেই অনড় মনোভাবের জন্যই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক মানুষগুলো এবং গ্রামের মানুষগুলো। ঋষিকেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরাসরি। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। যদিও তাদের মাথার উপরে রয়েছে সুপ্রিম কোর্টের ডেডলাইন। আজই বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে তাদেরকে কাজে ফিরতে হবে। যদি তারা 5টা পরেও যদি কাজে না ফেরেন, তাহলে কিন্তু রাজ্য সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর কোনো হস্তক্ষেপ করবে না, এটা গতকালই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু অপরদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু অনড় রয়েছেন। তাদের যে 8 দফা দাবি রয়েছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ তাদের পদত্যাগ সহ 8 দফা দাবি, অতি অবশ্যই তাদের নিরাপত্তা হাসপাতালে, এই সমস্ত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মবিরতি তারা চালিয়ে চলেছেন গত 1 মাস ধরে, সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। তিলোত্তমার বিচারের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকদের প্রতীকী ব্রেন হাতে নিয়ে, গোলাপ নিয়ে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। জুনিয়র চিকিৎসকরা তারা তাদের যে সিদ্ধান্ত, যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। 8 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা পদত্যাগ, পাশাপাশি হাসপাতালে তাদের নিরাপত্তা সহ
8 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন। যদিও স্বাস্থ্য ভবনে কিছুটা আগে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে ব্যারিকেড করে, এবং তারা যে দাবি রাখছেন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি চালিয়ে যাবেন এটাই তারা জানিয়েছেন। যতই সুপ্রিম কোর্ট তাদেরকে সময়সীমা বেঁধে দিক না কেন কাজে ফেরার ক্ষেত্রে, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন তারা আপাতত ফিরছেন না, কর্মবিরতি তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যদিও গতকালই রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল এই আন্দোলনকালে 23 জনের মৃত্যু হয়েছে, 6000-এরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পায়নি, বহু সার্জারি বাতিল করে দেওয়া হয়েছে, ক্যাথ ল্যাবের সুবিধে পায়নি বহু মানুষ। কিন্তু তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকরা তারা তাদের যে দাবি সেই দাবিতে অনড় রয়েছেন, তারা কোনোভাবেই কাজে ফিরতে চাইছেন না। সুপ্রিম কোর্ট আজ বিকেল 5টা পর্যন্ত তাদেরকে ডেডলাইন বেঁধে দিয়েছে। এই 5টার মধ্যে যদি তারা কাজে ফিরে যান তাহলে রাজ্য সরকার কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, সেটাও বলে দেওয়া হয়েছিল। কিন্তু এর পরে অর্থাৎ 5টার পরেও যদি তারা কাজে যোগ না দেন সেক্ষেত্রে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ করতে পারে, অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গের যে পদক্ষেপ সেই পদক্ষেপ তারা নিতে পারেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কোনো উপরোধ অনুরোধেই কর্ণপাত করছেন না, তারা তাদের যে দাবি সেই দাবিতে অনড় রয়েছেন। ধর্ষণ ও খুনে জড়িতদের চিহ্নিত করতে হবে, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, হাসপাতালে তাদের নিরাপত্তা দিতে হবে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ করতে হবে। এই ধরনের একাধিক দাবি অর্থাৎ 8 দফা দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, প্রতীকী ব্রেন হাতে নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন। এর আগে আমরা দেখেছিলাম লালবাজার অভিযানে প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং 22 ঘন্টার বেশি সময় ধরে তারা লালবাজারের সামনে বেন্টিং স্ট্রিটের উপরে তারা বসে পড়েছিলেন। সেখানে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, তারপরে পুলিশ কমিশনারের সঙ্গে তারা কথা বলেন, কমিশনারের হাতেই তারা কমিশনারের পদত্যাগ চেয়ে তাদের দাবি সনদ তুলে দিয়ে এসেছিলেন। আর এবার তারা দাবি করছেন যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, পাশাপাশি হাসপাতালে তাদের নিরাপত্তা এবং এই যে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদেরকে যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরকমই 8 দফা দাবিতে তারা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থানে বসে পড়েছেন। সুপ্রিম কোর্টের ডেডলাইনও তারা মানছেন না, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। তারা তাদের কর্মবিরতি চালিয়েই যাবে, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছিল যে এই আন্দোলনকালে রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ চিকিৎসা পাননি, সংখ্যাটা 6000-এরও বেশি, পাশাপাশি বহু সার্জারি বাতিল করে দেওয়া হয়েছে, ক্যাথ ল্যাবের সুবিধে পাননি বহু মানুষ। এই তথ্য যখন তুলে দেওয়া হচ্ছে তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদেরকে। তারপরে এবং যদি তারা এই সময়ের মধ্যে কাজে ফিরে যান তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। কিন্তু যদি তারপরে হয়, যদি ডেডলাইন পেরিয়ে যায়, তারপরেও জুনিয়র চিকিৎসকরা কাজে না ফেরেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের সেই ডেডলাইনও তারা কোনোভাবে মানছেন না, তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লি হাইকোর্ট জামিন দিল সুকন্যাকে। গরু পাচার মামলায় জামিন পেলেন সুকন্যা। 2023-এ ইডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা মণ্ডল। অবশেষে ইডির
মামলাতে তিনি জামিন পেয়েছেন বলে জানা যাচ্ছে। দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় তিনি জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লি হাইকোর্ট জামিন দিয়েছে সুকন্যা মণ্ডলকে। গরু পাচার মামলায় জামিন পেলেন সুকন্যা মণ্ডল। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, সুকন্যা মণ্ডল জামিন পেলেন দিল্লি হাইকোর্টের থেকে, কিন্তু এখনই কি তিনি জেল থেকে মুক্তি পাবেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তিহার জেলে তিনি ছিলেন। আমরা জানি যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল ক্যাটেল স্মাগলিং যে স্ক্যাম বা মানি লন্ডারিং কেসে, গরু পাচার কাণ্ডে, তাতেই তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এপ্রিলের 26 তারিখ তাকে গ্রেপ্তার করা হয় 2023 সালে, এবং তারপর থেকে কিন্তু তিহার জেলে রাখা হয়েছিল সুকন্যা মণ্ডলকে। আজকে তার যে হিয়ারিং ছিল এবং সেখানে বেল পিটিশন বেশ কয়েকদিন ধরেই, কিন্তু কয়েক মাস ধরে রাদার এই বেল পিটিশন করা হয়েছিল সুকন্যার আইনজীবীর তরফ থেকে। এবং তারপরে যেটা দেখা গেল যে আজকে তার বেল গ্র্যান্ট করলো দিল্লি হাইকোর্ট, এবং তাকে যেটা বলা হয়েছে যে তার যে বেল সেটা গ্র্যান্ট করা হয়েছে। খুব সম্ভবত যে প্রসেস গুলো থাকে, যে কোর্ট প্রসেস গুলো বা পেপার ওয়ার্ক গুলো যেগুলো থাকে, সেই প্রসেস শেষ করে আগামী কালেই তাকে তিহার জেল থেকে মুক্তি দেওয়া হবে। এবং আলিপুর আদালত থেকে বের করা হয়েছে সন্দীপ সহ ধৃত 4 জনকে। তাদের আজকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর আদালতের বিচারক তাদেরকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। তাদেরকে আইনজীবীরা দীর্ঘক্ষণ ঘিরে রাখেন, স্লোগান চলতে থাকে আলিপুর আদালত চত্বরে। কোর্টরুম থেকে বের করা যাচ্ছিল না একটা সময় অভিযুক্তদের, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তাদেরকে বের করা হয়। বার করার পরেও তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা, স্লোগান তুলতে থাকেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সিবিআই কোর্টে আইনজীবীদের ভিড়, কোর্টরুম থেকে বের করা যাচ্ছিল না অভিযুক্তদের। অবশেষে তাদেরকে বের করা হয়েছে, কিন্তু তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীরা, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আইনজীবীরা এখনো সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আলিপুর আদালতে চলছে বিক্ষোভ। বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। দুর্গাদাস, ঠিক কি চলছে, কি বলছেন এই আইনজীবীরা? দেখো, আজকে বিচার প্রক্রিয়া ঠিক শেষ হওয়ার পর যখন আদালতের বিচারক সাহেব যখন আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেককে জুডিশিয়াল কাস্টডি বা জেসি অ্যালাউ করলেন, তারপরেই তিনি যখন চেয়ার ছেড়ে উঠে নিজের চেম্বারে চলে গেলেন, তখন অভিনব এক প্রতিবাদ আমরা আজকে প্রত্যক্ষ করলাম যে পুরো কোর্ট রুম জুড়ে মানে অন্তত শয়ে এই লয়াররা তারা কিন্তু পুরো এলাকার দখল নিলেন, এবং তারা প্রতিবাদ শুধু নয়, প্রতিবাদের পাশাপাশি তারা রণমূর্তি ধারণ করে মানে পারলে এই 4 অভিযুক্তকে তারা ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন, এইরকম একটা বিষয়ে আমরা প্রত্যক্ষ করলাম। এবং মানুষের যে জনরোষ, সেটা কিন্তু আজকে আরেকবার প্রত্যক্ষ করা গেল এই আলিপুর জাজেস কোর্টের, অন্তত সিবিআই কোর্টের ভেতর, এই যেখানে নজিরবিহীন ভাবে তাদের জন্য পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ এর জওয়ান যারা এসেছিলেন প্রায় 8 থেকে 10 জন, তারা পর্যন্ত এই 4 অ্যাকিউজ বা অভিযুক্তকে কোর্টরুমের বাইরে আনার ক্ষেত্রে হিমশেপ খেতে হলো। এবং পরে প্রায় অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আটকে থাকার পর যখন তাদেরকে প্রায় এক প্রকার জোর করে লবি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন প্রচুর পরিমাণে মহিলা আইনজীবী এবং পুরুষ আইনজীবী তারা তাকে ধাওয়া করে, এবং হাতের কাছে যারা পেয়েছেন তারা অনেকেই
তাকে চর চাপাটি এমনকি জুতো খুলেও চলেছে। ফলে বুঝতেই পারছো যে কোর্ট রুমও মানে কোর্টের যারা আইনজীবী আছেন এই মুহূর্তে তারাও কিন্তু যথেষ্ট বিষয়টা নিয়ে কনসার্ন এবং তারাও এই যে প্রতিবাদে সামিল হয়েছেন এবং কোর্ট রুমের মধ্যে তারা উই ওয়ান্ট জাস্টিস, এই ধর্ষকদের ফাঁসি চাই, অভিযুক্তদের শাস্তি চাই, এই যে দাবি করছেন এবং তারপর তাদেরকে মারমুখী জনতার মতো তারাও যে ঘুরছেন, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। যত দিন যাচ্ছে তত কিন্তু বলা যেতে পারে যে শুধুমাত্র যে ডাক্তাররাই এই ধরনের প্রতিবাদে সামিল হয়েছেন এমনটা নয়, ডাক্তারের পাশাপাশি আইনজীবীরাও যে এই ধরনের প্রতিবাদে সামিল হয়ে পড়ছেন, তারাও যে এই ধরনের প্রোটেস্ট করছেন, এটাও কিন্তু আমরা প্রত্যক্ষ করছি। দুর্গাদাস, শেষমেশ কি সন্দীপ ঘোষদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে নাকি এখনো তারা এই ধাওয়া করছেন প্রিজন ভ্যান আইনজীবীরা? ওই বিক্ষোভে এবং জনরোষের মাঝখান দিয়েই তাদেরকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে ছুটিয়ে নিয়ে বের করে প্রিজন ভ্যানে তোলেন এবং সব থেকে বড় প্রিজন ভ্যানে ওঠার সময় সন্দীপ ঘোষ এত জোরে ছুটছিলেন যে তিনি প্রথমে যখন কোর্ট রুমের বাইরে এসে ছোটা শুরু করেন তখন তিনি একবার পড়ে যান। তারপর আমাদের সঙ্গে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোর্টরুম চত্বরে এবং এই আলিপুর আদালত থেকে যখন বার করা হচ্ছিল সন্দীপ ঘোষ সহ 3 জনকে, ইনফ্যাক্ট কোর্টরুমের ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। বিচারক যখন ঘোষণা করে দেন যে এই 4 জনের 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত, তারপরে তিনি উঠে যান এবং তারপরেই এই 4 জন অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। এমনকি একটা সময় আদালত থেকে বার করাই যাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের সহযোগিতায় তাদেরকে বার তো করা হয়, কিন্তু তারপরেও তাদেরকে ঘিরে ধরেন সেখানে যারা ছিলেন আইনজীবীরা, ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান চলতে থাকে, এমনকি কেউ কেউ মারতে উদ্যত হন, যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। কেউ কেউ তাকে চত্থাপ্পড় মারেন, এমনকি হাতে জুতোও তুলে নেন মারবার জন্য। এর আগের দিন আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষকে যখন আদালত থেকে বার করা হচ্ছিল এই আলিপুর আদালত থেকেই, তখন কেউ কিন্তু তার মাথায় মারে এবং আজকেও তেমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এখন কি পরিস্থিতি সেখানকার এবং এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কি বক্তব্য তাদের? দেখো, বিক্ষোভের আজ যে এই কোর্টে, অর্থাৎ আজকে কিন্তু আলিপুর কোর্টে যে 8 দিন পরে তাদের যে সিবিআই কাস্টডির শেষ দিন ছিল 8 দিনের, সেখানে যখন তাদেরকে নিয়ে আসা হয়, জজ সাহেব সেখানে বলেন যে আগামী 23 তারিখ পর্যন্ত এদের 4 জনকে, অভিযুক্ত 4 জনকেই কিন্তু জুডিশিয়াল কাস্টডিতে থাকতে হবে, তারপর তিনি ঠিক করবেন যে কোন কাস্টডিতে তিনি নিয়ে দেবেন। এবং এই জজ সাহেব যখন তার রায় শুনিয়ে উঠে চলে গেলেন, ঠিক তখনই দেখা গেল প্রায় 2 থেকে 250 জন মহিলা এবং পুরুষ আইনজীবী যারা এই কোর্ট রুমের ভেতর, তাদেরকে ঘিরে রেখে দিল অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। তারা উই ওয়ান্ট জাস্টিস থেকে আরম্ভ করে তারা এই যে নির্ভয়া যিনি মারা গেছেন তার প্রতিবাদ থেকে আরম্ভ করে এমনকি মারমুখী হয়ে ওঠে তারা। এবং তারপরে যখন আমরা দেখলাম তাকে কোর্ট রুমের ভেতর থেকে বার করা যাচ্ছে না, আমরা দেখলাম যে এই সিবিআই 2 নম্বর কোর্টের যিনি জজ সাহেব ছিলেন তিনি সামনে এলেন, তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছিলেন এবং বোঝাচ্ছেন। তারপর পুলিশ এবং সেন্ট্রাল বাহিনীর জওয়ান তারা তাদেরকে যখন কর্ডন করে ওই এই কোর্টরুমের বাইরে এসে লবি দিয়ে নিয়ে যাচ্ছেন, তখন মহিলা পুরুষ নির্বিশেষে যে সমস্ত আমরা দেখছিলাম যে স্লোগান দিচ্ছেন আইনজীবীরা, কি স্লোগান তারা দিচ্ছিলেন? আইনজীবীরা স্লোগান দিচ্ছেন যে স্লোগান আমরা শুনেছি যে উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে যে স্লোগান ইতিমধ্যেই আমরা আরজিকর হাসপাতালে এই যে অবস্থানরত ডাক্তারি ছাত্রছাত্রীদের মুখে শুনেছি, সেই একই স্লোগান একই রকম ভাবে তারা কিন্তু আজকে এই আইনজীবীদের মুখেও তা প্রতিধ্বনিত হলো। মানে বলা যেতে পারে যে শুধুমাত্র যে ডাক্তারের মধ্যে এই আন্দোলন সীমিত রয়েছে তা কিন্তু নয়। আজ যদি তোমাকে পুরোপুরিভাবে এই আদালত চত্বরের অবস্থানটা দেখানো যায়, তারা যে কতটা ক্রুদ্ধ, তারা যে কতটা মারমুখী হতে পারে, তারা যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগটা কতটা ছড়িয়েছে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যেই
সন্দীপ ঘোষ এবং তার যে সাঙ্গপাঙ্গ তাদের বিরুদ্ধে যে মানুষ কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে সেটা এই আদালত চত্বরের ছবিটা বলে দিল আজকে দুর্গা দাস। যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই যে আদালত চত্বর থেকে বার করা হলো সন্দীপ ঘোষদের, গতদিন আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষকে কেউ মাথায় মেরে দিয়েছিল, তারপরেও কি আজকে নিরাপত্তা কিছুটা কম ছিল নাকি নিরাপত্তা আরো বাড়ানো হয়েছিল? নিরাপত্তা যথেষ্ট ছিল, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিরাপত্তা রক্ষী থেকে আরম্ভ করে পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা তাকে কর্ডন করে নিয়ে এসেছিল তারা থাকা সত্ত্বেও প্রায় 2 থেকে 250 জন আইনজীবী এবং তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে মহিলা আইনজীবী। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, যারা আজকে যখন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে রীতিমতো ধাওয়া করেন এবং যে যেরকম ভাবে পেরেছেন তার হাত দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেছে। ফলে বুঝতে পারছো যে তাদের ভেতরে যে রাগের আগুন, ক্ষোভের আগুনটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে, যার জন্য এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকি আরো 3 জন যারা অ্যাকিউজড রয়েছেন তাদের প্রতি শুধুমাত্র ঘৃণা, শুধুমাত্র অবজ্ঞা, শুধুমাত্র তাদের প্রতিবাদে সামিল শুধু আজ ডাক্তাররা নন, আজকে ডাক্তারদের থেকে শুরু করে সিভিল সোসাইটির মানুষ থেকে শুরু করে আজকে সেই বিক্ষোভের রাজ্যে এই আমাদের আলিপুর জাজেস কোর্টে এসে পড়েছে। এটা কিন্তু প্রমাণ করছে আগামী দিনে এটা কিন্তু আরো ফোমেন্ট করবে। এর প্রতিবাদ যদি নির্দিষ্টভাবে বিচার প্রক্রিয়া সঠিক পথে না এগোয়, বিচারের যদি বাণী নীরবে নিবৃত কাঁদে, তাহলে মানুষ কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে যাবে, আরো রাস্তায় নামবে। এর দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। একদমই দুর্গা দাস, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই দর্শকদেরকে যে ঠিক কি ঘটলো আজকে এই আলিপুর আদালত থেকে বার করার সময়। ইনফ্যাক্ট তাকে তো বার করাই যাচ্ছিল না, কোর্টরুম চত্বরেই বিক্ষোভ দেখান আইনজীবীরা। যখন বিচারক উঠে গিয়েছেন তিনি তার যে নির্দেশ ঘোষণা করার পরে তিনি উঠে যান। 23শে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ তিনি দেন। তারপর উঠে যাওয়ার পরেই আইনজীবীরা সন্দীপ ঘোষ সহ 4 জনকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। একটা সময় এই 4 জনকে বার করাই যাচ্ছিল না, পরবর্তীতে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা তাকে বার করেন, কিন্তু তারপরেও তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান চলতে থাকে, কেউ মারতে যান পর্যন্ত। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন, ঠিক সেই সময়ই এই যে যারা আইনজীবীরা রয়েছেন দুর্গা দাস, আইনজীবীদের সঙ্গে পরবর্তীতে কারোর সঙ্গে কি কথা হলো, তারা কি চাইছেন? আমরা আইনজীবীদের সঙ্গেই দাঁড়িয়েছিলাম। আমরা যখন কোর্টে মাননীয় বিচারপতি তিনি যখন বিচার প্রক্রিয়া চালাচ্ছিলেন আমরা কিন্তু তাদের সঙ্গেই ছিলাম। কিন্তু আমি তোমাকে একটা কথা খুব মানে সিগনিফিকেন্ট, এটা কিন্তু প্রত্যেকের এই জায়গাটায় দৃষ্টি দেওয়া উচিত যে কোনোদিন এত ঘটনা পশ্চিমবঙ্গের বুকে বিগত দিনে ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে ঘটেছে, কিন্তু এই আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো বলার আগে, একটু যদি তুমি চেপে যাও ডান দিকে, কারণ তোমার সামনে দিয়ে গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে, একটু চেপে যাও প্লিজ। হ্যাঁ প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, অর্থাৎ কোর্টের মধ্যে, কোর্ট রুম যেখানে বিচারকরা যেখানে বিচার প্রক্রিয়া চালান, সেই কোর্ট রুমের মধ্যে প্রায় 2 থেকে 250 জন আইনজীবী এবং তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে মহিলা আইনজীবী, তারা ঢুকে যেভাবে প্রতিবাদ করছেন, অতএব বুঝতে পারছো যে আজকে প্রতিবাদের আগুন কোন জায়গায় পৌঁছেছে। আজকে যারা এই ছবি দেখতে মানে আমাদের পক্ষে হয়তো পসিবল নয় যে ইনসাইড দ্য কোর্ট বা কোর্ট রুমের ভেতরের ছবি, কিন্তু আমাদের কাছে থাকা সত্ত্বেও সেই ছবি আমরা আইনগতভাবে দেখাতে পারি না। কিন্তু আজকে আমরা চোখে যেটা প্রত্যক্ষ করে এলাম, আমাদের সঙ্গে আদার্স যে সমস্ত মানুষজন যারা প্রত্যক্ষ করে এলো, তারা দেখলো যে কি অভিনব আন্দোলন হতে পারে, মানুষের মধ্যে আগুনটা, প্রতিবাদের আগুনটা কিভাবে জ্বলে উঠতে পারে। আর একটা কোর্ট কোন পর্যায়ে পৌঁছেছে সেটা বোঝা গেল অনেকটাই। অনেক ধন্যবাদ দুর্গা দাস, অনেক ধন্যবাদ তোমাকে। যে ছবি আমরা দেখছি দুর্গা দাস যেমনটা বললো, যেটা হয়তো ব্যাখ্যা করা বা সেই ছবিটা আমরা দেখাতে পাচ্ছি না আইনি বাধ্যবাধকতাতে, কোর্টরুমের ভেতরের ছবি, যে কোর্টরুমের ভেতরে আইনজীবীরা একেবারে ঘিরে ধরেছিলেন এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 4 অভিযুক্তকে। যখন বিচারক উঠে যান তারপরে আইনজীবীরা ঘিরে ধরেন, তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, স্লোগান চলতে থাকে। একটা সময় তাদেরকে বের করাই যাচ্ছিল না, কার্যত আইনজীবীরাই তাদেরকে ছিনিয়ে নিতে চাইছিলেন।
তারা তাকে মারতে চাইছিলেন, কিন্তু পরবর্তীতে পুলিশ নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বার করে নিয়ে আসেন এবং সে বার করে আনার পরেও তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান চলতে থাকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ মারতে উদ্যত হন সন্দীপ ঘোষদেরকে। এর আগের দিনও দেখা গিয়েছিল সন্দীপ ঘোষকে মাথায় মারেন কে বা কারা, তারা আঘাত করেন, কিন্তু সেই কথাকে মাথায় রেখে আজকে কোর্ট চত্বরে যথেষ্ট নিরাপত্তা ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, তা সত্ত্বেও এই ঘটনা ঘটল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ সহ অন্যান্যদের বিরুদ্ধে মানুষের ক্ষোভের আগুনটা কোন পর্যায়ে পৌঁছেছে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরাই নন, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা আজ ক্ষোভে ফুঁসছেন। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লি হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে সুকন্যার। গরু পাচার মামলায় জামিন সুকন্যা মণ্ডলে। 2023-এ ইডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন। মনা, সুকন্যা মণ্ডল তিনি দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন গরু পাচার মামলাতে। অনুব্রত মণ্ডলের বাড়ির আশেপাশে এবং তার আত্মীয় স্বজন এই অনুব্রতর কন্যা অর্থাৎ সুকন্যা মণ্ডলের জামিন পাওয়ার পর তাদের কি রিয়াকশন? দেখো ঋষিকেশ, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর বীরভূম জেলার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে, তুমি দেখো গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডল কিন্তু জামিন পেয়েছে। তুমি জানো যে গত বছর অর্থাৎ 2023 সালের 26শে এপ্রিল আমরা দেখেছিলাম যে গরু পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তলব করেছিল দিল্লির যে প্রবর্তন ভবন, ইডির যে হেডকোয়ার্টার অফিস, সেখানেই সুকন্যা কিন্তু হাজিরা দিতে গিয়েছিল এবং সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিশেষ করে আর্থিক তছরূপ এবং আইনসঙ্গত যে বহির্ভূত সম্পত্তি তারই অভিযোগে তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করার পর অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করেছিল। অবশেষে দেখো 18 মাস পর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল কিন্তু জামিন পেয়েছেন। সম্ভবত আগামীকালই তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে অবশ্যই দেখো নিঃসন্দেহে এই খবর, বিশেষ করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার উৎসবের আগেই এই খবর বীরভূমে এসে পৌঁছতেই কার্যত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে বিশেষ করে অনুব্রত মণ্ডলের যারা অনুগামী, যারা অনুব্রত মণ্ডলের যারা সৈনিক, তারা কিন্তু ভীষণভাবে খুশি, উচ্ছ্বসিত এবং আনন্দিত। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলায় সমাজ মাধ্যমে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। কেউ বলছে যে ঘরে রুমা ঘরেই ফিরে এলেন। নিঃসন্দেহে তার অনুব্রত মণ্ডলের পরিবারের লোকজন বোলপুরের নিচপট্টিতে রয়েছে। দেখো অবশ্যই অনুব্রত মণ্ডলের মামার বাড়িও রয়েছে, তারা মামারা রয়েছেন। নিঃসন্দেহে তারা অত্যন্ত আনন্দিত, খুশি। এছাড়াও সুকন্যার যে জেঠু, আমরা জানি যে অনুব্রত মণ্ডলের দাদা প্রিয়ব্রত মণ্ডল রয়েছে, সুব্রত মণ্ডল রয়েছে, তারাও কিন্তু অত্যন্ত খুশি। তার অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কি বলছেন শুনবো। স্বার্থ চরিতার্থ করার জন্য এবং অনুব্রত মণ্ডলকে মেলাইন করার জন্য তার কন্যা সুকন্যা মণ্ডলকে ধরা হয়েছিল এবং দীর্ঘদিন বিনা বিচারে তাকে আটক করা হয়েছে। বছর পেরিয়ে গেল। এরকম একটা জঘন্য কাজ, এটা একমাত্র রাজনৈতিক চক্রান্ত ছাড়ার কিছুই নয়। তবুও সব ভালো তার শেষ ভালো। সুকন্যা মণ্ডলের আজকে আমরা খবরের সংবাদে দেখলাম যে সুকন্যা মণ্ডলের জামিন হয়েছে। স্বভাবতই সারা বীরভূম জেলার মানুষের সাথে আমরাও খুব আনন্দিত, উৎফুল্লিত এবং কোর্টকেও ধন্যবাদ জানাই যে সুকন্যা মণ্ডলকে অবশেষে জামিন দিতে বাধ্য হলো এবং আশা করি খুব শীঘ্রই তাড়াতাড়ির মধ্যেই অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যাবে এবং তিনি সমহিমায় এসে আবার জেলায় ফিরে আসবেন। গরু পাচার মামলায় জামিন পেলেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, এবং তার জামিন পাওয়াতে তৃণমূল কংগ্রেস বলছে সব ভালো যার শেষ ভালো, এবং অনুব্রত মণ্ডল সুকন্যা মণ্ডলকে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল, কিন্তু শেষমেশ জামিন পেলেন সুকন্যা মণ্ডল, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং এতে তারা খুব স্বাভাবিকভাবেই খুশি, তার পরিবারের লোকজনও খুশি। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, যিনি তিহার জেলে ছিলেন, দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। গরু পাচার মামলায় ইডি তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু অবশেষে তিনি জামিন পেলেন। 2023-এ ইডির হাতে গ্রেপ্তার হন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বীরভূম জেলা
বিজেপির সভাপতি ধ্রুব সাহার সঙ্গে। ধ্রুবদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। সুকন্যা মণ্ডল তিনি জামিন পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে চক্রান্ত করা হয়েছিল অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের বিরুদ্ধে, অবশেষে তারা জামিন পেয়েছে। খুব স্বাভাবিকভাবে তারা খুশি এবং আপনাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। তারা জামিন পেয়েছে বলে আমার জানা না, আমি যতটা জানি যে সুকন্যা জামিন পেয়েছে। তো ঠিক আছে, আইন তো আইনের পথেই চলবে। ভারতবর্ষের সংবিধান তো এরকম না যে একবার কাউকে হলো তারপরে তাকে আর জামিন দেওয়া যাবে না কিংবা সে জামিন পাবে না। কুণাল ঘোষের মতো লোক 3.5 বছর পরে জামিন পেয়েছে, স্বাভাবিকভাবে জামিন পেয়েছে। আইন আইনের পথে চলবে। বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল। নিশ্চিতভাবে ধর্মের কল বাতাসের মধ্যে আইন আইনের পথে চলে একটা নির্দিষ্ট সময় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। যেভাবে টানাশাহি করেছে তার বাবা, আর বাবার পাপে মেয়েকে জেল ভুগতে হয়েছিল, তার তো আর কোনো দোষ ছিল না। যত দোষ তার বাবা করেছে, আর পিতার দোষে তাকে জেল খাটতে হয়েছিল। আমরা এই ঘটনা থেকে নজর রাখছি এবং আইনের এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সম্পূর্ণভাবে আস্থা আছে। অনেক ধন্যবাদ ধ্রুবদা। কথা বলছিলাম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ের পুনর্বিচার। সুপ্রিম কোর্টের 25,000-এরও বেশি কর্মীর নিয়োগ বাতিল করে হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। 24শে সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ জানানো হয়েছিল যে মামলা শুনানি এক প্রস্তুত হয়েছে, তারপরে আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে 24শে সেপ্টেম্বর। নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ের পুনর্বিচার সুপ্রিম কোর্টে। 25,753 জন কর্মীর নিয়োগ বাতিল করে হাইকোর্ট। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? আর গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট এই শিক্ষক অশিক্ষকদের এই চাকরিগুলো বাতিলটা করে দেয়। মূলত তার কারণটা ছিল এই যে কারা সৎভাবে এবং কারা দুর্নীতির সাহায্যে চাকরিগুলো পেয়েছে সেটা কিন্তু সেপারেট করা যাচ্ছিল না। কোনো রকম নথি কিন্তু কেউ দিতে পারেনি। তো হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সহ 33টা আবেদন কিন্তু সুপ্রিম কোর্টে জমা হয়। এই এতগুলো আবেদন, তাদের আলাদা আলাদা প্রার্থনা এবং অন্যান্য নথি, সেগুলো সঠিকভাবে করে 10ই সেপ্টেম্বর শুনানির দিন ঠিক হয়, কিন্তু সমস্ত নথি তৈরি না হয় শুনানির দিন কিন্তু কবে শুনানি হবে সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা ছিল। আজকে জানা গেল যে 24শে সেপ্টেম্বর চিফ জাস্টিসের নেতৃত্বাধীন 3 বিচারপতি বেঞ্চ 24শে সেপ্টেম্বর এই মামলাটার শুনানিটা করবে। ধন্যবাদ পল্লবদা। সময় এখন আরো একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ময়নায় 200 সদস্যের এনআইএ প্রতিনিধি দল। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্তে এনআইএ প্রতিনিধি দল। অভিযুক্তদের বাড়িতে তদন্ত করে এনআইএ, বাড়ি সিল করে দেয় এনআইএ এর প্রতিনিধিরা। ওটা দিন ঠিক কি চললো, সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানবো। সৌম্যজিৎ, দেখা হচ্ছে ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে তার তদন্তভার এনআইএ গ্রহণ করেছিল এবং আগেও এনআইএ বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে গিয়েছিল তদন্তের জন্য। এবং আজকে 200 সদস্যের মোট 14টি টিম পৌঁছায় ময়নায়। এই যে 200 সদস্য ছিল, এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীও ছিল, পুলিশ ছিল এবং এনআইএ এর অফিসাররাও ছিল। এই 200 সদস্য মোট 14টি টিমে ভাগ হয়ে যায় এবং সর্বশেষ পাওয়া যে তথ্য অনুযায়ী এনআইএ প্রতিনিধি দল 9টি বাড়ি সহ 14টি জায়গায় পৌঁছায় এবং যে 9টি বাড়িতে পৌঁছায় সেই 9টি বাড়ি কিন্তু তারা 9 অভিযুক্তর
খোঁজে গিয়েছিল এবং এর মধ্যে 5টি বাড়িতে কেউই ছিল না এবং সেই বাড়িগুলিকে এনআইএর প্রতিনিধি দল সিল করে দেয় এবং বাকি বাড়িগুলি অর্থাৎ বাকি যে 4টি বাড়িতে তারা যায় সেই 4টি বাড়ি যে সমস্ত অভিযুক্তর তারা তদন্তে সহযোগিতা করায় তাদেরকে তাদের বাড়ি সিল করা হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ময়নায় 200 প্রতিনিধি নিয়ে এনআইএর তদন্ত, বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় এনআইএর প্রতিনিধিরা 9টি বাড়িতে গিয়ে তারা তল্লাশি চালায়। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, তোলার টাকা না পাওয়ায় দোকানে দাদাগিরির অভিযোগ। ঘটনার কথা অস্বীকার করেছেন ওই কাউন্সিলর। কামারহাটি পুরসভার নন্দননগর বটতলার ঘটনা। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন। জয়ন্ত, ঠিক কি অভিযোগ উঠছে এই কাউন্সিলরের বিরুদ্ধে? থানায় কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, যেমনটা অভিযোগ উঠছে, কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড নন্দননগর বটতলার দীর্ঘ 40 বছর ধরে একটি খাবারের দোকান রয়েছে এবং আচমকায় সেই খাবারের দোকানে ঢুকে সেই খাবারের দোকানকে বন্ধ করার নির্দেশ দেন কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তপন আচার্য। এবং যেটা দোকানদারের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, তিনি 10,000 টাকা চেয়েছিলেন, অর্থাৎ তপন আচার্য যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন তিনি তোলার টাকা চেয়েছিলেন। সেই টাকা দোকানদার যখন দিতে চায় না তখনই দোকানের ভেতর ঢুকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়, অর্থাৎ তাকে হুমকি দেওয়া হয়, তার দোকানের জিনিসপত্র ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজও দেখা গিয়েছে। কাউন্সিলরের সঙ্গে পরবর্তীতে আমি যোগাযোগ করে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ওই যে দোকানটি রয়েছে ওই অঞ্চলে, সেই দোকানটি সম্পূর্ণভাবে বেনিয়মে তৈরি করা হয়েছিল। অর্থাৎ কামারহাটি পৌরসভা থেকে একাধিকবার বলা হয়েছিল যে দোকানটি রাস্তার উপরে চলে আসছিল, সেই রাস্তার উপরে যাতে না আসে। সেই কারণেই কাউন্সিলর বলতে গিয়েছিলেন যে কেন এই ধরনের বারবার বলা সত্ত্বেও তারা কেন তাদের আচরণবিধিকে এখনো পর্যন্ত শোধরালো না, সেটাই বলতে গিয়েছিলেন কাউন্সিলর। এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন লোককে কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। এবং কাউন্সিলর বলেছেন যে তিনি কোনো রকম ভাবে কোনো তোলার টাকা সেই দোকানে পেতে যায়নি, তিনি শুধু সাবধান বাণী দিতে গিয়েছিলেন যে কামারহাটি পৌরসভা থেকে বারবার বলে দেওয়া হয়েছিল যে ফুটপাত দখল করে এই ধরনের দোকান করা যাবে না, তো তারা ফুটপাত দখল করে দোকান তৈরি করেছিল বলে তিনি গিয়েছিলেন বলতে। এবং এই সম্পূর্ণ অভিযোগটি মিথ্যে এবং চক্রান্ত শিকার বলে মনে করছেন স্থানীয় কাউন্সিলর। ধন্যবাদ জয়ন্ত। কোন্নগরের বিক্রমের মৃত্যুতে বিচারের দাবি। ডাক্তার পুণ্যব্রত গুণকে ফোন বিক্রমের মায়ের, ডাক্তাররা মিথ্যে বলছেন। আরজি করে চিকিৎসা হয়নি ছেলের, দাবি মায়ের। কোন্নগরে বিক্রমের মৃত্যুতে বিচারের দাবি। ডাক্তার পুণ্যব্রত গুণকে ফোন বিক্রমের মায়ের, ডাক্তাররা মিথ্যে বলছেন। আরজি করে চিকিৎসা হয়নি ছেলের, দাবি মায়ের। মায়ের ঠিক কি দাবি শুনুন। হ্যালো, হ্যাঁ, আপনি আরজি কর থেকে ডক্টর পূর্ণব্রত গুইন বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি কোন্নগর থেকে বলছি, বিক্রমের মা, ঠিক আছে? আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে, কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি, কোনো চিকিৎসা পায়নি। তাকে আমি সকাল 9টার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি, 12:30 পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি, একটুকু কোনো ট্রিটমেন্ট পাইনি। তাহলে আপনি কেন এই মিথ্যে কথাটা এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি, ঠিক আছে? তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম, আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি, আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল। তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন? আমি একজন না, আপনি মিথ্যে কথা তো বলছেন, আপনি তো মিথ্যে কথা বলছেনই, প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি, আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন, ঠিক আছে? আরেকটা কথা কি জানেন স্যার, তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না, আমিও একটা সন্তানকে হারিয়েছি। হ্যাঁ, তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন, বিচার চাই আমরা, আমার সন্তানটারও একটা বিচার চাই, ঠিক আছে স্যার? না স্যার, ওখানে কোনো চিকিৎসা না, কোনো চিকিৎসা হয়নি। আমাদের কোন্নগরে সেরকম কোনো হসপিটাল নেই, কোনো হসপিটাল নেই।
নেই নেই নেই, কোনো 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 হসপিটাল নেই স্যার, ঠিক আছে। না না, সেখানে আমাদের এখানে কোনো হসপিটাল নেই স্যার, ঠিক আছে। না স্যার, এটা পুরোপুরি মিথ্যে কথা বলেছে, এটা পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে। এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন। এটা বলবেন না স্যার, দয়া করে এটা বলবেন না আপনারা, ঠিক, আপনি এটা বলবেন না, ঠিক আছে। আমার সন্তানটার আমি বিচার চাই স্যার, আমার সন্তানটার বিচার চাই অবশ্যই, ঠিক আছে। এই নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন শুনবো। মিথ্যাচার তৃণমূল করতে শুরু করেছে। তৃণমূলের কাজই যখন বেকায়দায় পড়ে তখন নানা রকম ভিডিও বের করে পরিস্থিতিকে আয়ত্তে আনার চেষ্টা করে। এই ক্ষেত্রেও অনেক দিন ধরে অনেকগুলো ভিডিও সামনে আনার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু কোনোটাই মানুষের বিশ্বাসযোগ্যতার মধ্যে আসেনি। একটা মৃত্যুকে নিয়ে পশ্চিমবঙ্গে চলছে, সরকার বদল করতে হবে, পশ্চিমবঙ্গকে বদল করতে হবে, সমস্ত মেডিকেল কলেজ তুলে দিতে হবে, যথেষ্ট চাপ চলবে। এটা একটা মানে দুঃখজনক মৃত্যু, ডাক্তারের মৃত্যুকে নিয়ে হচ্ছে, মহিলা ডাক্তার। আর চিকিৎসা না পেয়ে যে মারা গেছে ডাক্তারদের ওই প্রতিবাদ এবং ধর্মঘটের জন্য, তাতে মা কিছু বলতে পারবেন না? মায়ের কোল খালি হয়নি? এই সন্তানের মৃত্যু খুব দুঃখজনক নয়? এটা মায়ের জন্য কিছুই না। যাকে যাকে এটা কি অসভ্যতা করছে, এটা এইসব রাজনীতি। বিজেপি বলছে কি করে যে এই মৃত্যুটা দুঃখজনক নয়? তারা বলুক না, একটা অফিসিয়ালি বলুক যে এই মায়ের যে কোল খালি হয়েছে, বিনা চিকিৎসায় তার ছেলে মারা গেছে, এটা দুঃখজনক নয়। ডাক্তাররা উচিত কাজ করেছে। একটা মৃত্যুর জন্য প্রতিবাদ করতে গিয়ে আরো কয়েকটা মৃত্যু ঘটিয়েছে, এটা উচিত কাজ হয়েছে, এটা বলতে পারবে বিজেপি? 4টে 4 দিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।